মিনা, দেখ তোর ভাই হয়েছে। কত সুন্দর ফুটফুটে ভাই আমার। দাদিমা দেখো, একদম আমার বাবার মতো হয়েছে। যা, তোর মায়ের কাছে যা। মাঠে আমার গরুটা বাঁধা আছে, এখনই বাড়ি ফিরতে হবে। মা দেখো, আমার কত সুন্দর ফুটফুটে ভাই হয়েছে। আমার তো একটা ভাইয়ের খুব ইচ্ছে ছিল, সৃষ্টিকর্তা আমার সেই ইচ্ছেটা পূর্ণ করেছে। হ্যাঁ মা, তা তোর বাবা এসেছে? কাল বাড়ি থেকে বেরিয়েছে মানুষটি, এখন ওকে বাড়ি ফেরেনি। না মা, বাবা তো এখনো বাড়ি ফেরেনি। তুমি চিন্তা করো না, বাবা তো মাঝে মাঝে ব্যবসার কাজে বাইরে যায়, নিশ্চয় ঠিক সময় চলে আসবে। এমন সময় বিয়ের পোশাক পরে এক মহিলা ও 10 বছরের এক মেয়েকে নিয়ে ঘরের দূরে পা দিল মতি। ওই দেখো বাবা, বাবাকে নিয়ে তো চিন্তা করছিলে। এ কি, তোমার গায়ে বিয়ের পোশাক কেন? আর এই মহিলাকে? ও তোমার সতীন, আর ওটা ওর মেয়ে। আজ থেকে ওকে বোন ভাববে, মেয়েটিকে নিজের মেয়ে ভাববে। তোমরা দুজন এই সংসারে মিলেমিশে থাকবে। তুমি নতুন করে আবার বিয়ে করেছো? তোমার সংসারে কোন জিনিসের অভাব ছিল যে আবারও নতুন করে বিয়ে করে আমার কপালটা পোড়ালে? চুপ কর অপয়া, বেশি কথা বললে কিন্তু এই বাড়ি থেকে তোকে সহ তোর বাচ্চাদের বের করে দিব। তাই ভালো আছি, ভালো থাকতে দে। আজ থেকে তুই যেমন আমার বউ, ও আমার বউ। তুই থাকলে থাকবি, না থাকলে দরজা খোলা আছে, চলে যাবি। সৃষ্টিকর্তা, এ কি পরীক্ষা তোমার? নিজের স্বামীকে আজ থেকে অন্যজনের পাশে দেখবো, এর থেকে যন্ত্রণার কি হতে পারে? মা, তুমি কেঁদো না, আমরা তো আছি। কেঁদো না মা, ভাই কাঁদছে, ভাইকে খেতে দাও। আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি, কাল রাত থেকে তুমি না খাওয়া। খাবার যে আমার গলা দিয়ে এখন নামবে না মা, তোকে খাবার আনতে হবে না। কি কপাল নিয়ে জন্মালি বাবা, জন্মের পরে তোর বাবা তোর মুখ পর্যন্ত দেখলো না। জানি না তোদের ভাগ্যে কি আছে। মতি তার ছোট বউকে খুব ভালোবাসতো। সে ছোট বউ ও তার মেয়ের সব আবদার পূরণ করত। মতির আহ্লাদে তার ছোট বউ পায়ের উপরে পা তুলে খেত। আসছি বাবা, কাঁদিস না। মিনা, কোথায় গেলি? তোর ভাইকে ধর, ছেলেটা কেঁদে কেঁদে হাঁপিয়ে গেল যে। আপন একটা, সব সময় কাঁদতেই থাকে। মা, এর মুখটা কিছু দিয়ে এঁটে দাও তো। সারা রাত তো কাঁদি, আমার একটুও ঘুম হয় না। কি বলছো তোমরা? ছোট মানুষ কাঁদছে, কোথায় একটু কোলে নিবে তা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলছো। বয়ে গেছে আমাদের কোলে নেওয়ার জন্য, যত সব আপদের দল। আমার স্বামী তো তোমাদের সাথে আলাপও করে না। এখানে শুধু শুধু পড়ে আছো কেন বলো তো? দূর হতে পারো না এই বাড়ি থেকে? ছোট, এটা তোর যেমন বাড়ি আমারও বাড়ি, কোন মুখে বলিস এসব কথা? এই মীরা, ঘরে আয়। আজ তোর বাবা আসুক, তারপরে দেখছি বাড়িতে কে থাকে আর কে না থাকে। কিছুতেই এ বাড়িতে আর ওদের থাকতে দেওয়া যাবে না। যে করে হোক ওদের এ বাড়ি থেকে বের করতেই হবে। কিন্তু মা, কিভাবে ওদেরকে বাড়ি থেকে বের করবে? পেয়েছি। মীরা, এবার তুই বলবি আমার মাকে মেরে ফেললো, আমার মা মরে গেল। আচ্ছা মা, ঠিক আছে, তুমি ভেবো না, তুমি শুধু চুপ করে শুয়ে থাকো। বাবা, বাবা কোথায় তুমি? মরে গেল আমার মা, আমার মাকে ওরা মেরে ফেলেছে। এ কি ছোট বউ, তোমার কি হয়েছে? বাবা, বড় মা মাকে খুব মেরেছে, মা মরে গেছে। তুমি এসেছো, দেখো তোমার মেয়ে আর বউ আমার কি অবস্থা করেছে। আমি আর এখানে থাকবো না, ওরা আমাকে মেরে ফেলবে। এত বড় সাহস ওদের, তোমার গায়ে হাত দেয়? এ বাড়ি তোমার, তুমি কেন এ বাড়ি থেকে যাবে? যেতে হলে ওরা যাবে। কেন মারছো আমাকে, সেটা তো আগে বলো। বাবা, মাকে আর মেরো না, মরে যাবে তো। এত বড় সাহস তোদের, তোরা আমার বউয়ের গায়ে হাত দিস? এ বাড়ি থেকে এক্ষুনি এক্ষুনি তোরা বেরিয়ে যাবি। কিন্তু এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাবি আমি কি করে বলবো? যা, বেরিয়ে যায় বাড়ি থেকে, দূর হয় সংসার থেকে। আমাকে মুক্তি দে তোরা। বেশ, আমরা যখন তোমার বোঝা তখন আমরা চলে যাচ্ছি। তবে আমাদের নামে যে মিথ্যা অপবাদ দেওয়া হলো, সৃষ্টিকর্তা ঠিকই একদিনের বিচার করবে। আয় মিনা, চলে আয়।
ময়না ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে সারাদিন পথে পথে ঘুরতে লাগলো। একসময় খিদে ক্লান্ত হয়ে জঙ্গলের ধারে তারা এক গাছের নিচে বসে পড়ল। মা, আমার যে খুব খিদে পেয়েছে, আজকে আমরা খাবার পাবো না। তোদেরকে খেতে দেওয়ার মতো যে আমার কাছে কিছুই নেই মা, কি খেতে দিব তোদের? তোর আবার কি হলো? চুপ কর বাবা, কাঁদিস না। মা, রাত্রে হতে চললো, আমরা কি রাতে এখানেই থাকবো? এই খোলা আকাশের নিচে কিভাবে থাকবো? আজকের রাতটা কোনো রকম পার করি মা, কাল সকালে দেখবো কি করা যায়। এই জঙ্গলের ধারে চারপাশে কত জীব জানোয়ার, আমার খুব ভয় করবে মা। সৃষ্টিকর্তা আছে তো আমাদের সাথে, কিচ্ছু হবে না। সৃষ্টিকর্তার ওপরে ভরসা রাখ। মা, খিদের যন্ত্রণা যে সহ্য করতে পারছি না, আমি একটু জঙ্গলের ভেতরে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। তোর কোথাও যেতে হবে না, তুই তোর ভাইকে নিয়ে এখানেই বস। কাছে একটা বাজার আছে, আমি এই কানের দুলটি বিক্রি করে তোদের জন্য কিছু খাবার আর একটা ছোট্ট ঘর বানানোর কিছু জিনিস আনি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এতে তো বেশি সোনা নেই, সোনার থেকে খাদি বেশি। এটার দাম তো খুবই সীমিত। কত টাকা পড়বে? এটার দাম আসবে 1000 টাকা। মাত্র 1000 টাকা? তোমাকে দেখে অসহায় মনে হচ্ছে, তাই একটু দামটা বেশি বললাম। আমার জানা মতে কেউ তোমাকে এত দাম দিবে না। এখন দেখো কি করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই 1000 টাকাই দিন। বিপদের সময় কোনো কিছুই যেন সঙ্গ দিতে চায় না, কত দামের একটা জিনিস মাত্র 1000 টাকা দিল। এই তো মা এসেছে বাবা, আর কাঁদিস না। মা মিনা, দেখো এই ব্যাগে খাবার আছে, খেয়ে নে। তুমিও কিছু মুখে দাও মা। না মা, আমি এখন কিছু খাবো না। খেয়ে চল একটু জঙ্গলের ভিতরে, ঘর বানানোর জন্য কিছু গোলপাতার কুঞ্চি কেটে আনি। তারা জঙ্গলের ভেতরে গিয়ে কিছু গোলপাতা ও বাঁশের কুঞ্চি কেটে এনে কোনো রকম একটা ঘর বানিয়ে সেখানে থাকতে লাগলো। যাক, মাথা গোজার জন্য কোনো রকম ঠাঁই হলো। কিন্তু মা, আমরা খাবো কি? জঙ্গলে বিভিন্ন ফল আছে, সেগুলো পেড়ে এনে হাটে বিক্রি করে কোনো রকম দিন পার করব। পরের দিন ময়না তার মেয়েকে নিয়ে জঙ্গলে গেল ফলের আশায়। জঙ্গলে অনেক জায়গায় ঘুরেও তারা কোনো ফলমূল পেল না। সারা জীবন শুনে এসেছে জঙ্গলে নাকি অনেক ফলমূল পাওয়া যায়, কিন্তু কিছুই তো পাচ্ছি না। নিরাশ হয় না মা, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি বাইকে নিয়ে বাড়িতে বসো, আমি নদী থেকে একটু খাবার জল আনি। খুব যে খিদে পেয়েছি, 2 দিন আগে একটু খাবার খেয়েছি, মাকে তো বলতেও পারছি না। খিদের জ্বালা যে আমার আর সহ্য হচ্ছে না। এখানে এত ঝিনুক এলো কোথা থেকে? আচ্ছা, ঝিনুক কি রান্না করে খাওয়া যায়? কি থাকে এর ভেতরে? ও মা, এর ভেতরে তো মুক্তা, তাহলে কি সবগুলোর ভেতরে আছে? মিনা প্রতিটি ঝিনুকের মুখ খুলে দেখলো, প্রায় সবগুলো ঝিনুকের ভিতরে মুক্তা আছে। সে ঝিনুকগুলো কুড়িয়ে বাড়ি নিয়ে গেল। মা, কোথায় তুমি? এসেছিস? কি এনেছিস জামার ভেতরে? মা, ঝিনুক কুড়িয়ে এনেছি, দেখো ঝিনুকের ভেতরে মুক্তা আছে। মুক্তা কই দেখি। মিনা, এটা একদম খাঁটি মুক্তা। এবার তোদের আর না খেয়ে দিন কাটাতে হবে না মা, সৃষ্টিকর্তা এবার মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ মা, আমি রোজ নদীর পাড় থেকে ঝিনুক কুড়িয়ে আনবো, তার ভেতরে মুক্তা পেয়ে বিক্রি করলে আস্তে আস্তে আমাদের আবারও সব হবে। মিনা রোজ নদীর পাড় থেকে ঝিনুক কুড়িয়ে এনে সেখান থেকে মুক্তা সংগ্রহ করে হাটে বিক্রি করত। আস্তে আস্তে তাদের অভাব কিছুটা কমলো। তারা থাকার জন্য একটা বাড়ি সহ গোয়াল ঘর ও মুরগির খামার করলো। আমি খাবার খাবো না, আমার পেট বলে গেছে। খাবার নষ্ট করতে নেই বাবা, এতটুকু খাবারের জন্য কদিন আগে আমরা কত কষ্ট না করেছি। না না, আমি খাবো না মা। মা,
ভাই খাবার আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। মা মিনা, যে কয় টাকা গুছিয়েছিলাম তাতে বাড়িটা মেরামত করতে লেগে গেল। এবার ভেবেছি আর কিছু টাকা গুছিয়ে মুরগি পুষবো। শুধু মুরগি না মা, এবার দুটো গরুও কিনতে হবে। এখন তো আর আগের মতো মুক্তা পাওয়া যায় না, তাই আমরা মুক্তা করানোর পাশাপাশি হাঁস মুরগি চাষ করব, গরু পুষবো। ঠিক বলেছিস মা, একটু পরিশ্রম না করলে কি আর ভালো দিন দেখা যায়? দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। রাজু বেশ বড় হলো, তাদের অবস্থারও অনেক পরিবর্তন হলো। তাদের তিনজনের সংসার বেশ সুখেই কাটছিল। এদিকে মতির দিন খুবই খারাপ কাটছিল। গিন্নি, একটু পানি দাও, গলাটা যে শুকিয়ে আসছে। এসব আমার জন্য হয়েছে। আজ তোমাকে দুবেলা না কোনো খাবার দিতে পারছি, না এই অসুস্থতার সময় কোনো চিকিৎসা করাতে পারছি। এসব আমারই পাপের জন্য, আমারই পাপের কর্মফল এসব। আমি সেদিন বিনা কারণে আমার বউ বাচ্চার উপরে নির্মম অবিচার করেছিলাম, শুধু তোমার জন্য। সেদিন মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে আমি ওদের তাড়িয়েছিলাম। সৃষ্টিকর্তা কাউকে অন্যায় ক্ষমা করেন না। নানি, কি করছো তোমরা? তুই যে আমার কাছে এলি, তোর বাবা তো তোকে বকবে দাদু ভাই। তোর বকুক না, আমার তোমাদের খুব ভালো লাগে নানিমা। তোমরা দুজনে আমাকে কত ভালোবাসো, কিন্তু মা বাবা তোমাদের কাছে আমাকে আসতেই দেয় না। আফিদ, হে আফিদ, বাদর ছেলে, তুই আবার এই ঘরে এসেছিস? দেখছিস না চারপাশে কত নোংরা? আর এই বুড়োটা তো সবসময় খক খক করতেই থাকে। রোগাবে তোর। আমার কিচ্ছু হবে না মা, ছেড়ে দাও আমাকে। কানে কথা যায় না তোর? আর কখন আসবে ঘরে? বল আসবে ঘরে। বাবা, বাবা লাগছে আমার, ছেড়ে দাও। বাবা, ছাড়ো না ওকে, ছোট মানুষও, ছেড়ে দাও ওকে। ছেলেকে এখান থেকে নিয়ে গোসল করিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মাকে বাড়িতে রাখলে রেখে দাও। আর ওই বড় আপদটিকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। শুধু শুধু একটা মানুষকে বসে বসে আমি খেতে দিতে পারবো না। আমার ভিটে বাড়ি থেকে আমাকে বের করে দেবে বাবা? এই বুড়ো বয়সে আমি কোথায় যাব এখন? তোমার বেটে বাড়ি কোথায় পেলে? আগে ছিল, এখন আর নেই। এখন ভালোই ভালো এই বাড়ি থেকে কেটে পড়ো। যত সব আপদ এসে জুটেছে আমার ঘরে। তুমি থেকে যাও এ বাড়িতে, আমার সাথে সাথে কোথায় ঘুরবে বলো? তোমার ছেলে মেয়েরা সম্পত্তির ভাগ পাবে বলে আমি আমার মেয়ের জামাইয়ের নামে লিখে দিতে বলেছিলাম, যার শেষ পরিণতি আজকের দিনটি। সব দোষ যেহেতু আমার, আমাকেও তোমার সাথে পাপের বোঝা টানতে দাও। পুরোটার পিছু পিছু গিয়ে কি খাবে? এখানে থাকলে তবুও তো দুবেলা দুমুঠো খেতে পারতে। তার আর দরকার নেই, ভালো খাবার অনেক খেয়েছি, আজ না হয় সবগুলো হজম করে নেই। চলো। এ তুই কাদের সাথে করে এনেছিস? দেখো মা, আমাদের বাবা আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে মা। আসলে মা, লাশ দুটিকে তার মেয়ে নিতে রাজি হলো না। তারা বলল এই আপদ দুটি নিয়ে কোনো ঝামেলা করতে পারবে না, তাই আমরাই সাথে করে নিয়ে এলাম। কিছু সময় বাদেই তাদের দুজনের সমাধি কাজ শেষ করা হলো। মা, তোমার কি মন খারাপ? না বাবা, আমার মন খারাপ না, তবে তোর বাবার সেদিনের সেই নিষ্ঠুরতার দৃশ্যটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। প্রকৃতি কাউকে ছাড় দেয় না মা, বাবা তার কর্মের ফল পেয়েছে। আমরা তোমাকে দুঃখের কোনো স্পর্শ আর দিতে চাই না। হ্যাঁ মা, জীবনে তো অনেক কষ্ট করেছো,